তুমি মনে করো ডিনায়ালই করো নাই, তখন কি ধরে নেবে? স্যার ওই যে অ্যাডমিট করতেছি আমি ডিনাইল করি না যেহেতু। হ্যাঁ, আপনি যদি ডিনায়াল করেন ভালো করে করবেন, আর যদি না করেন তাহলে তো করেনই নাই। সো ডিনায়াল যদি করতে হয় আপনাকে স্পেসিফিক ভাবেই করা লাগবে। এবং এখানে যেটা বলা আছে সেটা হলো স্পেসিফিক ভাবে যদি না করেন অথবা আপনি যদি ডিনাই না করেন তাহলে আইন ধরে নেবে যে আপনি এটা অ্যাকসেপ্ট করছেন বা অ্যাডমিট করছেন। এখন আদালতের কাছে আরো একটা অপশন আছে, আদালত অ্যাডমিট নাও করতে পারে, আদালতের কাছে মনে হতে পারে যে ডিনায়াল করে নাই, ওকে ভালো কথা, তারপরেও সে চাইলে প্লেইনটিফকে বলতে পারে আপনি প্রমাণ করেন এই ফ্যাক্টটা, এমনও হতে পারে। ব্যাপারটা এখানে অ্যাকসেপ্ট করেই নেবে এমন না, কোর্টের কাছে ডিসক্রিপশন আছে, কোর্ট মনে করলে অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে, তবে ভয় থেকে যায় অ্যাকসেপ্ট করে নেই। বুঝে গেল? ভয় থেকে যায় জিনিসটা। জি স্যার। তো সব থেকে আপনারা যখন অবশ্যই স্পেসিফিক ভাবে ডিনাই করবেন, যেসব ফ্যাক্টগুলো আছে প্রতিটা ফ্যাক্ট স্পেসিফিক ভাবে ডিনাই করতে হবে। আচ্ছা, এখন নেক্সট কোয়েশ্চেন যেটা, সেটা হলো যে প্লেইন্টের সময় যখন জমা দিতে হয়, আরজি যখন জমা দিতে হয় তখন কি দিতে হয়? ওই যে ডকুমেন্টগুলো দিতে হয় সাথে। যে জি স্যার। ডকুমেন্টগুলো আছে আপনার কাছে সেগুলো দিতে হয় সাথে সাথে। এখন রিটেন স্টেটমেন্ট যখন জমা দেবেন তখন কি করবেন? স্যার সেম আমার কাছে যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জমা দিয়ে দিব। সেগুলো জমা দেবেন। এখন মনে করেন আপনার কাছে ডকুমেন্ট আছে, আপনি জমা দেন নাই, তাহলে কি হবে? স্যার কোর্ট এটা পরবর্তীতে যদি চায় তাহলে অ্যাকসেপ্ট করতেও পারে নাও করতে পারে। আচ্ছা, অ্যাকসেপ্ট কখন করে? স্যার যদি সাফিসিয়েন্ট গ্রাউন্ড দেখাইতে পারি আমি। খুব এক্সেপশনাল সার্কামস্টেন্সে অ্যাকসেপ্ট করে। সাফিসিয়েন্ট গ্রাউন্ড দেখাইলে হবে না, এখানে গ্রাউন্ডের ফ্যাক্টর না। কোর্টের কাছে মনে হইতে পারে অ্যাকসেপ্ট করব। দেখেন, সাফিসিয়েন্ট গ্রাউন্ড যখন দেখাবেন তখন তার মানে এখানে এই জিনিসটা খুব প্র্যাকটিক্যাল, মানে মাঝে মাঝে আপনি করতে পারেন। বাট এখানে কথাটা বলা আছে এক্সেপশনাল গ্রাউন্ডে কোর্ট নেবে, তার মানে আপনার সাফিসিয়েন্ট গ্রাউন্ড থাকলেও কোর্ট না নিতে পারে। বুঝা গেল? সাফিসিয়েন্ট গ্রাউন্ড আছে, আমি কেন দেই নাই, তারপরেও কোর্ট না নিতে পারে। কোর্ট বলতে আমি এক্সেপশনাল গ্রাউন্ডে নেব। এক্সেপশনাল জিনিসটা কি? এটা এক্সেপশনাল জিনিসের কোনো ডেফিনিশন নাই। বুঝা গেল? আচ্ছা, না নিতে পারে এটা তো বলছিলাম। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে মনে করেন ডকুমেন্টটা আপনার কাছে নাই, কোনো একজন অন্য কোনো ব্যক্তির কাছে আছে, তখন কি করবেন? স্যার ওই যে আমি তার নাম ঠিকানা দিয়ে দিব বা কার কাছে আছে সেটা উল্লেখ করে দিব। এটা উল্লেখ করে দেবেন। ঠিক আছে, ওকে। এখন একটা জিনিস এখানে বলা আছে, সেটা হচ্ছে কিছু ব্যক্তি আছে যারা স্পেসিফিক ভাবে ডিনাই যদি নাও করে তারপরেও তাদের এগেইনস্টে এটা অ্যাডমিশন হিসেবে কাজ করবে না। তাদের এগেইনস্টে স্যার যারা ওই যে প্রতিবন্ধী বা যাদের একটু সমস্যা আছে, অ্যাবনর্মাল অ্যাবনর্মাল, ডিসেবল পারসন। এখন অ্যাবনর্মাল কথাটা বললে আসলে জিনিসটা আইনের ভাষায় ঠিকঠাক হয় না। আমরা যখন লিমিটেশন অ্যাক্ট পড়ছিলাম সেকশন 6 এ লিগ্যাল ডিসেবিলিটি পড়ছিলাম না, তিন জি স্যার ধরনের ব্যক্তি লিগ্যাল লিগ্যালি ডিসেবিলিটি ডিসেবল হয়, একজন। ইনসেন, মাইনর, অথবা কি বলেন তো, স্যার ইডিয়ট, ইডিয়েট। ইনসেন, মাইনর আর ইডিয়ট। এই তিন ধরনের ব্যক্তিকে লিগ্যালি ডিসেবল বলা হয়। তো এরাই বেসিক্যালি এই সুযোগটা পায়। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা পড়াবো, এটা বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি, সেটা বললে বুঝতে পারবেন। মনে করেন এটা অবশ্যই একটা টাকার মামলা হইতে হবে। টাকার মামলা তো বোঝেন আর কি, টাকার মামলা হইতে হবে মানে মানি স্যুট হইতে হবে। এখন একটা মানি স্যুটে জয় সায়েম আলী খানের কাছ থেকে 10 লক্ষ টাকা পায়। কত টাকা পায়? জয় কত টাকা পাও? 10 লক্ষ টাকা। মামলা করছো, 10 লক্ষ টাকা লগে যাবে অ্যাসিস্ট্যান্ট জাজ নাকি এই সিভিল জাজ নাকি সিনিয়র সিভিল জাজ? সিভিল, সিভিল কোর্টে যাবে, যাবে, 25 সিভিল লক্ষ জাজ পর্যন্ত কোর্টে। সিভিল জাজ কোর্টে যায়। তো 10 লক্ষ টাকার মামলা তুমি করছো সিভিল জাজ কোর্টে। এখন এই যে টাকা তোমার কাছ থেকে আমাদের, তুমি তার কাছ থেকে 10 লক্ষ টাকা পাও, সে তোমার কাছ থেকে 3 লক্ষ টাকা পায়। এখন বুদ্ধিমানের কাজ কি হবে?
সাইম আলী খানের জন্য। স্যার তার ওই 3 লক্ষ টাকা যে পায় সেটা ক্লেম করা তার রিটেন স্টেটমেন্টের ভিতরে। এক্স্যাক্টলি, রিটেন স্টেটমেন্টের ভিতরে তার এই দাবিটা করা যে আমি তার কাছ থেকে যে 3 লক্ষ টাকা পাই ওই টাকাটাকে বাতিল, সেট অফ। সেট অফ মানে হচ্ছে যখন কারোর কাছ থেকে কেউ টাকা পায় বা টাকার কোনো মামলা করে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে আরেকজনের একটা দাবি থাকে অর্থনৈতিক স্টেটমেন্টে, ওই যে দাবিটা ওইটাকে বাদ দেওয়া টাকাটা দাবি করবে, ডিফেন্ডেন্ট আবার ওইটার এগেইনস্টে আবার কিছু টাকা দাবি করবে। এতটুকু তো বুঝছো, এখন ডিটেইলে যাই আমরা। এরকম যে ডিফেন্ডেন্ট যে দাবিটা করছে, আমাদের সাইম আলী খান যে দাবিটা করছে, ওই দাবিটা জয়ের দাবির থেকে কম টাকা হতে হবে। জয়ের দাবির থেকে কম টাকা হতে হবে। এখানে জয় কত করছে? 10 লক্ষ। সাইম আলী খান কত করছে? 3 লক্ষ। তাহলে এটা সেট অফ হইতে পারে, ঠিক আছে? সেট অফ, কারণ সে তো আসলে টাকাই দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, কম হইতে হবে অ্যাটলিস্ট, চিন্তা ভাবনা করতেছে, সে তো বেশি চাচ্ছে। সো এই টাইপের অ্যামাউন্ট যেগুলো, সেগুলো নিয়ে সেট অফ হয় না। সেট অফ হতে হলে দুইজনের অ্যামাউন্টে কি হতে হবে বলতো? নিশ্চিত হতে হবে, ডিটারমাইন্ড হইতে হবে। তো তুমি 10 স্পেসিফিক লক্ষ হতে হবে। চাইছো, সে 3 লক্ষ চাইছে, ভালো কথা, সেটা হইতে পারে, এবং দুইটাই স্পেসিফাইড অ্যামাউন্ট হতে পারে। আচ্ছা, এখন আরেকটা পয়েন্ট যেটা, সেটা হলো সাইম আলী খানের যে দাবিটা, ওইটা যদি আবার তোমার থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা সেট অফ হবে না, সেটাকে বলে কাউন্টার ক্লেইম। সেটাকে কি বলবে বলো তো? স্যার কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম। কাউন্টার ক্লেম কেন? দেখো, সে তোমার থেকে বেশি টাকা চেয়ে বসে আছে, সে কাউন্টার একটা দাবি দিছে তোমার থেকে, সেটাকে বলে কাউন্টার ক্লেম। তো সেট আপ এবং কাউন্টার ক্লেমের ভিতরে মেইন পার্থক্য হচ্ছে এটা। সেট আপের ক্ষেত্রে প্লেইন্টিফের থেকে ডিপেন্ডেন্টের দাবিটা কম হয়, আর কাউন্টার ক্লেমের ক্ষেত্রে প্লেইন্টিফের থেকে ডিপেন্ডেন্টের দাবিটা বেশি হয়। বুঝা গেল? আচ্ছা, এখন দেখো, এখন একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে এরকম, আমি প্রথমে বলছিলাম জুরিসডিকশনের যে ব্যাপারটা, এখন জয় যে মামলাটা করছিল, ওই মামলাতে 10 লক্ষ টাকার কি দাবি ছিল বলতো? প্লেন্টিফ হিসেবে তার দাবি ছিল। এখন আমাদের ডিফেন্ডেন্ট যে দাবি করছে, তার কত টাকা দাবি? 3 লক্ষ টাকা। টোটাল কত টাকা হয়? 13 লক্ষ টাকা। এই 13 লক্ষ টাকার মামলা আমাদের কোন কোর্টে যায়? স্যার ওই সিভিল সিভিল জাজ জাজ কোর্টে কোর্টে যাবে। যায়, তাহলে সমস্যা নেই। এখন এই মামলাটা এখানে চলবে, সমস্যা নেই। বাট যদি ওর অ্যামাউন্টটা এমন হয়ে যাইতো যেটা সিভিল জাজ কোর্টের জুরিডিকশনকে পার করে দেয়, তাহলে তখন আর কিন্তু এই মামলাটা এখানে থাকতো না। তাহলে প্রথম কথা, তোমার একটা টাকার দাবি থাকতে হবে, তার একটা টাকার দাবি থাকতে হবে, বাট তার অ্যামাউন্টটা তোমার থেকে কম হতে হবে। দুইটা অ্যামাউন্টই ডিফিনিট হতে হবে, ফিক্সড হতে হবে। 3 নম্বর অ্যামাউন্টটা হবে, 3 নম্বর বিষয়টা হচ্ছে কোর্টের নিজস্ব জুরিসডিকশনের ভিতরে হতে হবে টাকার ক্লেমটা, পিকুনিয়ারি জুরিসডিকশন অফ দ্য কোর্ট, ঠিক আছে? তো এই কটা জিনিস যদি তুমি ফুলফিল করো, তখন তোমার সেট অফ লিগালি হতে পারে। আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো তোমার যে দাবি, ওই দাবির এগেইনস্টে অপর পক্ষ যে দাবিটা করতেছে, তার দাবিটা লিগালি রিকভারেবল হইতে হবে। লিগালি রিকভারেবল মানে কি? টাকা দাবি, কার টাকার মামলা কত দিনের মধ্যে করতে হয়? 3 বছরের মধ্যে করতে হয়। এখন ওই বেটা আমাদের সাইম আলী খান, সে মনে করো 10 বছর আগে তোমার কাছ থেকে 3 লক্ষ টাকা পাইতো, সে কি এই মামলায় সেট অফ দাবি করতে পারবে? না পারবে না। স্যার। কারণ কি? তার লিগালি বার হয়ে গেছে টাকা। সো দুইজনের টাকাই কি হতে হবে? লিগালি রিকভারেবল হইতে হবে। তোমার মামলাটাও লিগালি রিকভারেবল হইতে হবে, তার ক্ষেত্রেও, কারণ লিগালি রিকভারেবল জিনিস ছাড়া তো কোর্ট তোমাকে কিছু দেবে না। তো এই হলো টোটাল ব্যাপার। এইগুলা ক্ষেত্রেই তোমার হচ্ছে সেট অফ হয়, এর বাইরে সেট অফ হবে না। আর সেট অফের অ্যামাউন্ট যখন ক্রস করে যায়, তখন সেটাকে বলে কাউন্টার ক্লেম। আচ্ছা, এখন
আরেকটা বিষয় এখানে আছে, সেটা হলো ইফেক্ট অফ এ সেট অফ। ইফেক্ট অফ এ সেট অফ মানে হচ্ছে, মনে করো আমাদের জয় যে মামলাটা করছে, এটা তো একটা প্লেন্টের মাধ্যমে করছে, তাই না? জি তাহলে স্যার। প্লেন্টের ভিতরে মাধ্যমে যদি তুমি করো মামলা, তাহলে অপর পক্ষ তোমার এগেইনস্ট একটা রিটেন স্টেটমেন্ট দেবে। কে দেবে রিটেন স্টেটমেন্ট? স্যার ডিফেন্ডেন্ট। ডিফেন্ডেন্ট দেবে। এখন ডিফেন্ডেন্ট যে রিটেন স্টেটমেন্ট দিছে, ডিফেন্ডেন্টের রিটেন স্টেটমেন্টের ভিতরে ডিফেন্ডেন্ট আবার ক্লেম করছে জয়ের কাছে 3 লক্ষ টাকা। এখন এই যে ডিফেন্ডেন্ট 3 লক্ষ টাকা ক্লেম করলো, এখন এই যে লাইনটা 3 লক্ষ টাকা আমি তার কাছ থেকে দাবি করলাম, এই অংশটাকে আবার একটা প্লেন্ট হিসেবে কল্পনা করতে হবে। কল্পনা করো এটা একটা প্লেন্ট, এটা আবার একটা আরজি হিসেবে জি কল্পনা স্যার। করো। এখন এইটাকে যদি তুমি একটা আরজি হিসেবে কল্পনা করো, তাহলে জয়কে আবার কি দিতে হবে? এটার এগেইনস্ট একটা রিটেন স্টেটমেন্ট দিতে হবে না? জি স্যার, আমার আবার একটা রিটেন স্টেটমেন্ট দিতে আবার হবে। একটা রিটেন স্টেটমেন্ট দিতে হবে ওইটার বিরুদ্ধে। তাহলে যখন কেউ টাকার মামলা করে, তার বিরুদ্ধে যদি অপর পক্ষ আবার কোনো টাকার অ্যামাউন্ট দাবি করে, তাহলে এই যে প্রথম পক্ষ, তাকে আবার ওইটার বিরুদ্ধে একটা রিটেন স্টেটমেন্ট দিতে হয়। বুঝছো? বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। এবং তুমি যখন রিটেন স্টেটমেন্ট দিবা, তখন ওই যে রিটেন স্টেটমেন্টের যেসব রুলস, সবগুলো কিন্তু পালন করতে হবে তোমাকে। মানে কি, তোমাকে স্পেসিফিক ভাবে ডিনাই করতে হবে। হ্যাঁ, তোমাকে যদি রিটেন স্টেটমেন্টের ডকুমেন্ট দিতে হয়, তাহলে ডকুমেন্ট সাথে জমা দিতে হবে। অল দোজ রুলস, সবকিছু কিন্তু তোমাকে আবার মেনে চলতে হবে। ঠিক আছে, বুঝছো? বুঝলা না? বুঝলা না? স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? সো এটা হচ্ছে সেটআপ। এখন এটাকে বলে লিগ্যাল সেটআপ। কি সেটআপ? লিগ্যাল সেটআপ। এখন স্যার সেট অফ কি দেওয়ার কোনো সময় আছে? সেটআপ দাবি করার সময়, জি স্যার, মানে হচ্ছে যেমন আমার ওই যে রিটেন স্টেটমেন্ট দেওয়ার সময় দাবি করতে হবে, বা হচ্ছে আমি ওইখানে যদি নাও লিখে রাখি, আমি পরবর্তী হিয়ারিং এর সময় দিতে পারবো, এরকম কিছু কি আছে স্যার? এখানে যেটা বলছে সেটা হচ্ছে তোমার স্পেসিফিক ভাবে আমাদের আইনে যেটা বলে সেটা হলো, তুমি যখন দাবিটা করবা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল করবা। মানে যখন তোমার আমাদের যে ডিফেন্ডেন্ট যে, ঠিক আছে, সে তোমার যখন জমা দেবে, রিটেন স্টেটমেন্ট জমা দেবে, তখনই করতে হবে তাকে। আর যদি তখন না করে দাবি, তাহলে তোমাকে অ্যাটলিস্ট সে তোমার ফার্স্ট হিয়ারিং, মামলার যেটা ফার্স্ট হিয়ারিং কখন হয় সেটা আমরা একটু পরে দেখবো, কিছুদিন পরে দেখবো আমরা। ফার্স্ট হিয়ারিং, প্রথম যে হিয়ারিংটা, ওই দিনই করতে হবে দাবি। মানে বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে এরকম, মনে করো তুমি প্লেন্টিভ মামলা ফাইল করছো, অপরপক্ষ ডিপেন্ডেন্টের হিসেবে সে তার রিটেন স্টেটমেন্ট ফাইল করছে। এখন রিটেন স্টেটমেন্টের ভিতরেই তো সে বেসিক্যালি তোমার হচ্ছে তার ক্লেম যেগুলো, ওগুলো করবে, তাই না? করবে না? জি স্যার। হ্যাঁ, এখন রিটেন স্টেটমেন্টটা ফাইল কতদিনের মধ্যে করতে হবে আইনে তো বলেই দিছে। এখন আমাদের প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট পাওয়া যাওয়ার পরে আমাদের কোর্ট একটা হিয়ারিং করে, এটাকে বলে ফার্স্ট হিয়ারিং। এই ফার্স্ট হিয়ারিং এর দিন আমাদের ডিফেন্ডেন্ট তোমাকে সেট অফটা ক্লেম করতে পারে। পরে গিয়ে সে আর কখনো সেট অফ ক্লেম করতে পারবে না। আচ্ছা, এরপরে আবার কিভাবে ক্লেম করতে পারবে না একটু আমরা বুঝাই তোমাকে। আমরা দুদিন আগে তোমার অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিং পড়ছি না? জি স্যার। আচ্ছা, জিনিসটা মনে করো জয় প্লেন ফাইল করছে, আমাদের ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট ফাইল করছে, কিন্তু সেখানে কোনো সেট অফ ক্লেম করে নাই। ঠিক আছে, মামলা চালু হয়ে গেছে, মামলা চালু হয়ে গেলে ফার্স্ট হিয়ারিং পার হয়ে গেছে। এখন তার কাছে মনে হচ্ছে সে অ্যামেন্ড করে তোমার সেট অফ ক্লেম করবে, পারবে? না স্যার। পারবে না। পারবে না, কারণ কি, তার ফার্স্ট হিয়ারিং শেষ হয়ে গেছে। সো মনে করো তুমি যেদিন রিটেন স্টেটমেন্ট জমা দিচ্ছ, সেদিন তোমার রিটেন স্টেটমেন্টের ভিতরে যদি সেট অফ নাও থাকে, এরপরেও তুমি পরবর্তীতে অ্যামেন্ড করে সেট অফ ক্লেম করতে পারবা, বাট দ্যাট মাস্ট বি উইদিন অর বিফোর দ্য ফার্স্ট হিয়ারিং। তো তোমাকে সেট অফ ক্লেম করতে হলে অবশ্যই ফার্স্ট হিয়ারিং এর আগে ক্লেম করতে হবে। বুঝে গেল? বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। বুঝছো? তো এতটুকুই তোমার হাতে টাইম আছে সেট অফ ক্লেম করার জন্য, এরপরে আর তুমি সময় পাবা না। ওকে, সেট আপের বাইরে আমরা এটা লিগাল সেট আপ করলাম, এরপরে একটা সেট আপ আছে, এটাকে বলে ইকুইটেবল সেট আপ। এটা সম্পর্কে আমাদের আইনে কিছু বলা নাই, আমি তোমাদের নোট দিয়ে দিলে সেখান থেকে তোমরা দেখতে পাবে। তাহলে একটু মনে রাখো, সেট আপ দুই প্রকার, একটা লিগাল সেট আপ, একটা ইকুইটেবল সেট আপ। আর সেট আপের এগেইনস্টে যেটা, সেটা হচ্ছে কাউন্টার ক্লেম।
তো এইসব জিনিসগুলো সম্পর্কে নোট আমি তোমাদের দিয়ে দিলে তোমরা ওখান থেকে দেখে নেবে। আচ্ছা, তো এটা কি 6 নাম্বার রুলে আছে? রুল 6, রুল 6, রুল 6। আচ্ছা, আর দুইটা রুল পড়বো আজকে আমরা, তারপর তোমাদের ছেড়ে দেবো। প্রথম রুল যেটা, সেটা রুল 9। দেখো এখানে যে কথাটা বলছে, নো প্লিডিং সাবসিকুয়েন্ট টু দ্য রিটেন স্টেটমেন্ট অফ এ ডিফেন্ডেন্ট shall be presented except by the leave of the court। তার মানে প্লিডিং জিনিসটা কি? প্লিডিং মানে প্লেইন্ট অথবা রিটেন স্টেটমেন্ট, এটা তো আমরা পড়ছি তাই না? তাহলে প্লেইন্টিভ যখন তার প্লেইন্ট ফাইল করলো, রিটেন স্টেটমেন্ট ফাইল করবে আমাদের ডিফেন্ডেন্ট। এখন ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট ফাইল করার পরে আমাদেরকে আর নতুন করে প্লেইন্ট ফাইল করার সুযোগ আছে? না স্যার। তাহলে তো মামলার সিস্টেম কি? মামলার সিস্টেম, তুমি প্লেইন্ট ফাইল করছো, তুমি আর্জি দাখিল করছো, অপরপক্ষ লিখিত জবাব দিচ্ছে। এখন এই লিখিত জবাবের এগেইনস্টে তুমি শুধুমাত্র একটা ডকুমেন্টই জমা দিতে পারো, সেটা হচ্ছে ওই লিখিত জবাবের ভিতরে যদি কোনো ধরনের সেট অফ ক্লেম করা থাকে, তাহলে তুমি ওই সেট অফের এগেইনস্টে আবার একটা ডকুমেন্ট জমা দিতে পারবা। সেটাকে আবার তুমি কি বলবা? এক ধরনের প্লিডিং বলতে পারো, বা তোমার হচ্ছে রিটেন স্টেটমেন্ট বলতে পারো। বুঝা গেল? বুঝা গেল? স্যার ওটা তো তখন আমি দিব যদি কিনা আমার রিটেন স্টেটমেন্ট আমার এগেইনস্টে কোনো কিছু আসে, সেই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে মানে সিস্টেম হচ্ছে এটা যে তুমি, স্যার বুঝি না, আরেকবার একটু বলেন। আচ্ছা জিনিসটা হচ্ছে এরকম, তুমি মনে করো আরজি দাখিল করছো, আরজির বিরুদ্ধে স্বাভাবিকভাবে আরেকজন একটা লিখিত জবাব দেবে। এখন এই আরজি আর লিখিত জবাব দেওয়ার পরে আর নতুন করে কেউ কোনো আরজি বা লিখিত জবাব দিতে পারবে না। নতুন করে আরজি ফাইল করা যাবে না বা লিখিত জবাব ফাইল করা যাবে না, স্বাভাবিক কথা। একটা ডকুমেন্টই তুমি দিবা, পরবর্তীতে আরেকজন তোমার বিরুদ্ধে আরেকটা ডকুমেন্ট জমা দেবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় লিখিত জবাবের ভিতরে একটা কাউন্টার ক্লেম বা সেট অফ থাকে। এখন এই সেট অফ বা কাউন্টার ক্লেম যদি কেউ দাবি করে থাকে, তাহলে তোমার একটা অব্লিগেশন তৈরি হয় সেটার বিরুদ্ধে একটা জবাব দেয়া। কারণ জয় এখানে 10 লক্ষ চাইছে, আমাদের সাইম আলী খান 3 লক্ষ টাকা চেয়ে বসে আছে। এখন 3 লক্ষ টাকা যেটা চাইলো জয়, তো এখন এই 3 লক্ষ টাকা যে চেয়ে বসে আছে অপরপক্ষ, এটার একটা জবাব দেবে না? সে দাবি করবে না যে আমার টাকা পায় কি পায় না? স্যার আমি যেটা ডিনাই করব বা স্বীকার করব, এই সময় জয় একটা রিটেন স্টেটমেন্ট জমা দেবে। এর বাইরে আর আমরা কখনোই তোমার হচ্ছে নতুন করে কোনো ধরনের লিখিত জবাব বা তোমার হচ্ছে প্লেইন কোনো কিছুই দিতে পারবো না। ঠিক আছে, বুঝা গেল? আচ্ছা, তবে কোর্ট যদি মনে করে যে তোমার যে লিখিত জবাব ওইটা এখনো সাফিসিয়েন্ট না, কোর্ট তোমাকে বলতে পারে আপনি একটা অ্যাডিশনাল লিখিত জবাব জমা দিয়ে যান, আপনার যে লেখাটা ওই লেখাটা এখনো সাফিসিয়েন্ট না, আপনি একটা অ্যাডিশনাল জমা দেন। তখন তুমি অ্যালাউ করলে, কোর্ট যদি অ্যালাউ করে বা কোর্ট নিজে থেকে যদি চায়, তখন তুমি দিতে পারো। বাট তুমি নিজে থেকে রিটেন স্টেটমেন্ট বা প্লেইন্ট ফাইল করতে পারবে না যখন অলরেডি একবার রিটেন স্টেটমেন্ট ফাইল করা হয়ে গেছে। বুঝা গেল? বোঝো নাই? না বুঝলে বলো যে স্যার বুঝি নাই। বুঝছো? স্যার আরেকবার বুঝাইয়া দেন স্যার, আমার মনে হয় ভালো হয় সবার জন্যই আর কি। আচ্ছা, আমি অনেকে জিনিসটা খুব বলতেছে সহজে বুঝাই দিই। মনে করো আমাদের এই গল্পটাই তো করতেছি। জয় মামলা করছে কার বিরুদ্ধে? সাইম আলী খানের বিরুদ্ধে। সাইম আলীর বিরুদ্ধে স্যার। 10 লক্ষ টাকা চাইছে। সাইম আলী তার বিরুদ্ধে 3 লক্ষ টাকা চেয়ে বসে আছে রিটেন স্টেটমেন্টে। এখন আইন যেটা বলে সেটা হলো, সাইম আলী যদি 3 লক্ষ টাকা চেয়ে বসে থাকে, তাহলে জয়ের এখানে একটা অব্লিগেশন আছে। জয় কি করবে? ওই 3 লক্ষ টাকার বিরুদ্ধে একটা রিটেন স্টেটমেন্ট ফাইল করবে, বা সে একটা ডকুমেন্ট জমা দেবে, লিখিত জবাব দেবে। তাহলে এখানে টোটাল 3টা জিনিস হইলো। জয় প্লেইন ফাইল করলো, তার বিরুদ্ধে একজন রিটেন স্টেটমেন্ট ফাইল করলো, জয় আবার ওই রিটেন স্টেটমেন্টের এগেইনস্টে আরেকটা রিটেন স্টেটমেন্ট দিছে। যে জয় যখন মামলা করছে, জয়ের বিরুদ্ধে আমাদের ডিফেন্ডেন্ট যখন রিটেন স্টেটমেন্ট জমা দিছে, সেখানে সে নতুন কোনো কিছু লেখে নাই, সে অ্যাকসেপ্ট করছে। তাহলে আমাদের এখানে নতুন করে তোমার হচ্ছে কোনো রিটেন স্টেটমেন্ট বা নতুন করে প্লেইন্ট জমা দেওয়ার কোনো সুযোগ নাই। আইন যেটা বলে সেটা হলো, তুমি যখন প্লেইন্ট ফাইল করবে, অপরপক্ষ যখন রিটেন স্টেটমেন্ট ফাইল করবে, এটাই শেষ। এরপরে আমরা ফার্স্ট শেয়ারিং করব, ইস্যু ফ্রেম করব, এটা চলবে। বাট শুধুমাত্র এক ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? যদি রিটেন স্টেটমেন্টের ভিতরে কোনো দাবি থাকে,
সেইটার বিরুদ্ধে আপনি আবার একটা রিটেন স্টেটমেন্ট দিতে পারবেন। এছাড়া আপনি আর কোনো ডকুমেন্ট জমা দিতে পারবেন না, মানে প্লেন বা রিটেন স্টেটমেন্ট জমা দিতে পারবেন না। তো এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আইন বলে। তবে একটা কথা আছে, সেটা হলো কোর্ট যদি মনে করে প্লেনটি প্লেন ফাইল করছে, রিটেন স্টেটমেন্ট জমা দিছে এক পক্ষ, কোর্টের কাছে মনে হয়েছে রিটেন স্টেটমেন্ট সাফিসিয়েন্ট না, কোর্ট তার কাছ থেকে অ্যাডিশনাল রিটেন স্টেটমেন্ট চাইতে পারে, এটা কোর্ট চাইতে পারে। বাট এর বাইরে পার্সন বা আমরা নিজে থেকে একবার রিটেন স্টেটমেন্ট ফাইল হয়ে গেলে নতুন করে আর প্লেন বা রিটেন স্টেটমেন্ট জমা দেওয়া যায় না। শুধুমাত্র একটা জিনিসই দেওয়া যায়, সেটা হলো যদি রিটেন স্টেটমেন্টে কোনো ক্লেম থাকে, সেই ক্লেমের এগেইনস্টে একটা রিটেন স্টেটমেন্ট দেওয়া যায়। এবার বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তার জি মানে স্যার। হচ্ছে যদি বাকিরা হচ্ছে বুঝছো? স্যার কোর্ট না বুঝলে বলো, স্যার বুঝি নাই। কথা বলো। আচ্ছা বুঝছো। এখন শোনো, আমরা কি পড়লাম? আমরা বুঝতে পারছি আজমেরি বোঝো নাই? স্যার, বুঝতে পারছি, ওইটা বললাম। ওকে, আচ্ছা শোনো, এখন মনে করো তুমি প্লেন ফাইল করছো জয়, আমাদের সাইম আলী খান রিটেন স্টেটমেন্ট ফাইল করছে। এখন সাইম আলী খান রিটেন স্টেটমেন্ট ফাইল করার পরে আদালতের কাছে মনে হলো সাইম আলী খানের এগেইনস্টে যে রিটেন স্টেটমেন্ট সে ফাইল করছে ওটা সাফিসিয়েন্ট না। আদালত তাকে বলতে পারে না অ্যাডিশনালি রিটেন স্টেটমেন্ট জমা দাও? পারে তো, তাই না? একটু আগে তো দেখলাম আদালত মনে করলে যখন জি স্যার, ইচ্ছা পারে। তার কাছ থেকে একটা রিটেন স্টেটমেন্ট চাইতে পারে। এখন সাইম আলী খান ওই রিটেন স্টেটমেন্ট দিল না, আদালত চাওয়ার পরেও, রিকোয়ার করার পরেও সে কোনো রিটেন স্টেটমেন্ট দেয় নাই। তখন আদালত যেটা করতে পারে, এই প্লেন তুমি জমা দিছো, ও একটা রিটেন স্টেটমেন্ট জমা দিছে যেটা সাফিসিয়েন্ট না, তারপরেও আদালত কি করতে পারে, যেহেতু সে আদালতের কথা মান্য করে নাই, এই জন্য আদালত আগের যে ডকুমেন্ট এই দুটার উপর ভিত্তি করে জাজমেন্ট দিয়ে দিতে পারে এবং তার বিরুদ্ধে দিতে পারে। বুঝছো? সো যখন অ্যাডিশনাল রিটেন স্টেটমেন্ট ক্লেম করবে আদালত, তখন সাথে সাথে অ্যাডিশনাল রিটেন স্টেটমেন্ট দিতে হবে। যদি না দাও, আদালত তখন যে কোনো অর্ডার দিতে পারে তোমার বিরুদ্ধে, অথবা তোমার আদালত তোমার বিরুদ্ধে জাজমেন্টও প্রনাউন্স করে দিতে পারে। বুঝা গেল? সো বি কেয়ারফুল, যখনই আদালত তোমার কাছ থেকে রিটেন স্টেটমেন্ট চাইবে এক্সট্রা, তখন তুমি সাথে সাথে সেটা জমা দিবা। যদি না দাও, তাহলে আদালত তোমার বিরুদ্ধে জাজমেন্ট দিয়ে দিতে পারে অথবা অন্য যে কোনো অর্ডার পাস করতে পারে। এখন যদি এরকম করে ফেলে, আদালত যদি তোমার বিরুদ্ধে জাজমেন্ট দিয়ে দেয় অথবা অন্য কোনো অর্ডার দিয়ে দেয়, তাহলে তুমি যেটা করতে পারো, এটার বিরুদ্ধে একটা আপিল করতে পারো, কারণ এটা একটা আপিলেবল অর্ডার। এই যে আমাদের অর্ডার 6 এর রুল 10 যেটা, এটা একটা আপিলেবল অর্ডার। যেহেতু আপিলেবল অর্ডার, তুমি ওইটার বিরুদ্ধে আপিল করতে পারো। সো মনে করো আদালত তোমার কাছ থেকে এক্সট্রা রিটেন স্টেটমেন্ট বা অ্যাডিশনাল রিটেন স্টেটমেন্ট চাইছে, তুমি জমা দাও নাই, আদালত তোমার বিরুদ্ধে একটা অর্ডার পাস করছে অথবা একটা জাজমেন্ট দিয়ে দিছে, তুমি ওইটার বিরুদ্ধে আবার কি করতে পারো, আপিল করতে পারবা। ঠিক আছে? আপিল করার সুযোগ আছে, কারণ এটা একটা আপিলেবল অর্ডার, আমাদের 43 অর্ডারের ভিতরে এটা বলা আছে। বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো, ভেরি গুড। কালকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অর্ডার 9। দ্যাটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্ডার। এটা থেকে প্রশ্ন প্রতিবার হয়, রিটেনে প্রশ্ন হবে, প্রিলিতে প্রশ্ন হবে, কেউ মিস করো না, ঠিক আছে? কেউ মিস করো না। আর এই যে লাস্টের অর্ডার, লাস্টের রুলটা যেটা পড়ালাম, এটা থেকে প্রিলিতে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি আপিলেবল অর্ডার, এটা থেকে প্রশ্ন আসবে প্রিলিতে, রিটেনে আসবে না, প্রিলিতে আসবে। আর রিটেনে আসতে পারে আজকে প্রশ্ন, আজকে 10 নাম্বারটা তার মধ্যে রিটেনে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে সেট আপ কিভাবে হয়, সেট আপ কাকে বলে, একটা উদাহরণ দেন। তারপরে তোমার হচ্ছে নিচের সেট আপের সাথে কাউন্টার ক্লেমের পার্থক্য কি, এসব। ঠিক আছে? জি স্যার। ওকে, আজকের মতো এখানেই থাক, কালকে অর্ডার 9 করবো আমরা।